সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা, সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 233107, কোর্সের নাম ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। আজকের লেকচার নম্বর 12। লেকচারের শিরোনাম আচরণের বিকাশ। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজকে তোমরা যে যে বিষয় শিখতে পারবে, আচরণের উপর পরিবেশের প্রভাব সম্বন্ধে তোমরা জানতে পারবে, প্রাণীর আচরণে অ্যান্টোজেনি সম্বন্ধে শিখতে পারবে, উদ্দীপক ও সংবেদন কি, উদ্দীপকের শ্রেণীবিভাগ বলতে পারবে, নিউরাল ও হরমোনাল যোগাযোগের পার্থক্য করতে পারবে, প্রতিবর্তী ও সহজাত আচরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য শিখতে পারবে, প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ ও সাপেক্ষ প্রতিবর্তীর বর্ণনা করতে পারবে, বিভিন্ন হরমোনের প্রকারভেদ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আচরণের উপর পরিবেশের বিভিন্ন প্রভাব সম্বন্ধে জানব। আজকে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আচরণ সর্বদা অভিযোজনের অনুকূল কাজ করে। কোনো প্রাণীকে অভিযোজিত হতে, পরিবেশের অভিযোজিত হতে সর্বদা সহায়তা করে। তাই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে পপুলেশনের উপযোগী আচরণ ধারা বিকশিত হয় এবং বেমানান ও অনুপযোগী আচরণ হ্রাস পায়। আচরণের বিকাশ ও বিবর্তন সম্পর্কে ধারণা পেতে হলে আচরণের আদি অবস্থা কেমন ছিল তা নির্ধারণের পর এটা থেকে প্রচুর নতুন আচরণ ধারার উৎপত্তি বিষয়ে মনোনিবেশ করতে পারলেই সঠিক সিদ্ধান্তে আসা যাবে। চতুষ্পদী প্রাণীদের মধ্যে 4 পা যুক্ত প্রাণীদের বাহুর উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে ধারণা পেতে হলে বৈঠার ন্যায় মাছের পাখনাকে পূর্বসূরি হিসেবে ধরে নিয়ে পর্যায়ক্রমে রূপান্তরের অবস্থাগুলো বিবেচনা করা যায়। আমরা আচরণের পরিবেশের ধারায় একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে আমরা ইপিডি মাছির পুরুষ সদস্যরা, কয়েক প্রজাতির মাছি রয়েছে যাদের পুরুষ সদস্যরা যৌন মিলনের পূর্বে সর্বদা স্ত্রীকে সিল্কের বেলুন উপহার দেয়। এই যে পুরুষ সদস্য, এরা এই সিল্কের বেলুন নিয়ে স্ত্রী সদস্যকে সেই বেলুনটি উপহার দিচ্ছে এবং এটা তাদের আচরণের একটা অংশ। এর মাধ্যমে মাছির অন্য জীবিত প্রজাতির এরূপ মৈথুন ধারার কয়েকটি পর্যায় প্রকাশিত হয়। তবে এদের অনেক প্রজাতিতে মৈথুনকালে পুরুষের কোনো কিছুই স্ত্রীকে উপহার দিতে হয় না। স্ত্রী কখনো পুরুষকে পাকড়াও করে এবং খেয়ে ফেলে। এর চেয়ে একটু উন্নত প্রজাতিতে পুরুষটি শিকার ধরে স্ত্রীকে খেতে দেয় এবং স্ত্রী যখন শিকার খেতে শুরু করে পুরুষ তখন মৈথুন ক্রিয়া মনোনিবেশ করে। এই আচরণ ধারা নির্বাচন চাপের ব্যাখ্যা সহজ মনে হতে পারে, কিন্তু পুরুষ শিকার সরবরাহ করে স্ত্রীর মনোযোগ অন্যদিকে ফিরিয়ে রাখে, সফলভাবে মৈথুন শেষ করে দ্রুত পালাতে পারে। এর চেয়ে আরো উন্নত প্রজাতিতে পুরুষটি শিকার পাকড়াও করে সিল্ক দিয়ে জড়িয়ে বলের মতো তৈরি করে এবং স্ত্রীটিকে উপহার দেয়। মনে করা হয় যে বলের ন্যায় গঠন আলগা করতে ও শিকারকে খেয়ে ফেলতে স্ত্রীর অনেক সময় লেগে যায়, তখন পুরুষটি মৈথুন ক্রিয়া সম্পন্ন করতে একটু
বেশি সময় পেয়ে থাকে। এর চেয়ে আরো উন্নত প্রজাতিতে বেলুনের মধ্যে ক্ষুদ্র শিকার বা শিকারের অংশবিশেষ পুরুষ সদস্যরা আটকে রাখে, তবে স্ত্রী সদস্য আসলে শিকারকে খায় না। মৈথুন আচরণের বিবর্তনে এই পর্যায়ে শিকারের বদলে বেলুনের স্থান করে নেয়াটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা স্ত্রীর নিকট পুরুষকে গ্রহণযোগ্য করার এক প্রদর্শনীর অংশ মাত্র। এক্ষেত্রে খালি বেলুন এবং এমনকি গোলাপের একটি পাপড়ি যথেষ্ট হতে পারে। প্রজাতির সমগ্র গোষ্ঠী পরীক্ষা করে আমরা আচরণের উদ্ভব সম্পর্কে যুক্তিযুক্ত ধারণা লাভ করতে পারি। এক্ষেত্রে মূলত এটা পরিবেশের উপর যে পিঁপড়ার ইপিডিডি মাসির যে স্ত্রীকে শিকার উপহার দেওয়ার একটা চিত্র দেখা যাচ্ছে। মাসির পুরুষ সদস্য স্ত্রীকে শিকার উপহার দেয়। এক্ষেত্রে আরো উপহার আছে যে তোতা পাখির কাগজের টুকরো উচ্চ পালকে গুজে দেয়। তোতা পাখি একটি চমৎকার উদাহরণ হলো যে তোতা পাখি বাসা তৈরির বিবর্তন। উইলিয়াম সি বিলজার এ বিষয়ে ব্যাপক গবেষণা করেন। এই তোতা পাখি আফ্রিকায় বাস করে। এরা আকারে অনেক ছোট। অন্যান্য তোতা পাখি যেভাবে বাসা তৈরি করে এরাও সেভাবে করে না। অধিকাংশ তোতা পাখি সাদামাটা ভাবে গাছের গর্তে নগ্ন মেঝের উপরে ডিম পাড়ে। খড়কুটো বা লতাপাতা দিয়ে বিছানো মোড়ানো পাখির বাসা বলতে যা বোঝায় তোতা পাখির তদ্রূপ বাসা বানায় না। এরা বিভিন্ন প্রজাতিতে বাসা তৈরির আচরণের মধ্যে নানান অবস্থা দেখা যায়। এদের অতি আদিম প্রজাতিতে স্ত্রী সদস্যরা তাদের ধারালো চঞ্চুর সাহায্যে গাছের বাকল, পাতা, কাঠের অংশ, কাগজ কর্তন করে টুকরো টুকরো করে। টুকরোগুলোকে টুকরোগুলো নির্দিষ্ট কোনো আকার থাকে না। টুকরোগুলো দেহের যে কোনো স্থানে পালকের মধ্যে ঢুকিয়ে রাখে। বেশ কিছু টুকরো পালকের মধ্যে গুজে রাখার পর এরা উড়ে বাসায় গর্তে যেয়ে হাজির হয়, সেখানে খালাস করে। এরপর এসব উপাদানের উপরে গড়া বাসা কেবলই যেন প্যাডের ন্যায় একটা সাধারণ বিছানা। এদের চেয়ে আরো উন্নত প্রজাতির স্ত্রী সদস্যরা বিভিন্ন বস্তুকে কেটে একটি আকারের লম্বা ফালি তৈরি করে এবং পুচ্ছদেশে পালকের মধ্যে গুজে দেয়। ৩-৪টা এরূপ ফালি নিয়ে উড়ে বাসার গর্তে যেয়ে হাজির হয়। উড়ে যাওয়ার সময় ফালিগুলো দেহের নিচে ঝুলতে থাকে এবং আরো ভালোভাবে বাসা তৈরি করে। বাসার মাঝখানটা মাটির ন্যায় নিচু হওয়ায় ডিম ধরে রাখার জন্য সুবিধা হয়। ডিম গড়ে দূরে সরে যেতে পারে না। সবচেয়ে উন্নত প্রজাতির স্ত্রী সদস্যরা পালকের মধ্যে বাসা তৈরির বস্তু আদৌ গুজে বহন করে না, বরং চঞ্চুর মাধ্যমে এরা একটার পরে বস্তু এনে বাসা তৈরি করে, যেভাবে আমরা বাবুই পাখির বাসা তৈরি করতে দেখেছি। এরা কাঠির মতো শক্ত বস্তু বহন করে আনে এবং ছাদ সমন্বিত ভালো বাসা বানাতে সক্ষম হয়, যাতে এরা দুটি প্রকোষ্ঠ বা আসা যাওয়া পথ থাকে। এখানে আমরা আচরণ ধারার পরিবর্তনের মধ্যে যে ধারাবাহিকতা প্রত্যক্ষ করছি তা স্পষ্ট হয়ে ওঠে। বাসা তৈরির উপাদান পরিবহনের ধারা। বাসা তৈরির উপাদান সারা দেহে গুজে নিয়ে যাওয়ার থেকে শুরু করে কেবল পুচ্ছদেশে গুজে বহন করে সর্বশেষ চঞ্চু দ্বারা বহন করে নিয়ে যায়। দ্বিতীয়ত বাসা তৈরির ধারা হচ্ছে বাসা তৈরির বস্তু কর্তন ধারা। বাসা তৈরির বস্তু কেটে কুটে ছোট ছোট অনিয়ত খণ্ডে তৈরি করে থেকে শুরু করে একই আকারের লম্বা লম্বা ফালি তৈরি করে সর্বশেষে ফালিগুলো গাছের ডালে বহন করে যায়। তো সেক্ষেত্রে আমরা বাসা তৈরির যে ধারাগুলো রয়েছে, এক্ষেত্রে এই যে লাভ বার্ড তার বাসা তৈরি টুকরোগুলো চঞ্চুত করে বহন করে নিয়ে আসে। এরপরে এই লাভ বার্ডের একটি ছবি, এরা বাসা তৈরি করার জন্য এই যে এরা লেজে করে তোতা পাখি যে লেজে করে টুকরা নিয়ে আসে তার একটি ছবি, এবং এই লাভ বার্ডের বাসার টুকরোগুলো বহন করে এনে সেখানে এরা বাসা তৈরি করে। বাসা তৈরি ক্রমান্বয়ে জটিলতা বৃদ্ধির দ্বারা বাসা তৈরির ক্ষেত্রে অতি সাধারণ প্যাড সদৃশ বিছানা থেকে শুরু করে বাসার মাঝখানটা বাটির ন্যায় কিছুটা নিচু ও নরম এরূপ অবস্থা সর্বশেষে
ছাদ সমন্বিত সুগঠিত অবস্থায় পদার্থ। যদি এদের চেয়ে আরো উন্নত প্রজাতির সন্ধান পাওয়া যায়, আজ কোথাও মেলে, তাহলে এসব তোতা পাখির মধ্যে বাসা তৈরির আচরণের বিবর্তন অনুধাবন করা যায়। তোতা পাখি আদিম প্রজাতির আজও টিকে আছে এবং আমাদেরকে তুলনামূলক পর্যালোচনার দ্বার খুলে দিতে কেবল আচরণের সংশ্লিষ্ট বিষয়টি কিভাবে উদ্ভূত হয়েছে তা অনুধাবনের সাহায্য করেছে, তাই নয় বরং সার্বিকভাবে প্রাণীর আচরণের বিকাশ কিভাবে ঘটে থাকে সে বিষয়ে আমাদের অন্তর্দৃষ্টি মেলে ধরেছে। জেনেটিক্সের গুরুত্ব অনুধাবন করে ডিলজার এবং একপর্নিস ধারণকৃত আচরণ নিয়ে গবেষণা শুরু করেন। তিনি দুটি ভিন্ন প্রজাতির মধ্যে সংকরায়ন ঘটেন। এদের একটি প্রজাতি ছিল যাদের পুচ্ছ দেশে পালক বুঝে বা বিছানা তৈরি করত, অপর প্রজাতি হচ্ছে চঞ্চু সাইজে বাসা তৈরি করত। সংকরায়নের ফলে উভয় প্রজাতির জিনের প্রতিক্রিয়ার প্রকাশ ঘটেছে। এরা বাসা তৈরির উপাদান লম্বা ফালি আকারে কাটত, তা দেহের পালকের মধ্যে বরাবর গুজে রাখার চেষ্টা করত, কিন্তু সফল হতে পারত না। কখনো কখনো তারা লম্বা ফালি ঠিক মতো বাসা বসাতে পারতো না, আবার কখনো কখনো পালকের মধ্যে গুজে দীর্ঘ পথ মাথার সামনে রেখে চঞ্চু দিয়ে লম্বা ফালি দৃঢ়ভাবে ধরে রাখতো। কখনো কখনো তারা ফালিগুলো বসাতে পারলেও পুচ্ছদেশের পালক থেকে মেঝের উপর খসে পড়ত। এটা হওয়ার কারণ হলো এদের প্যারেন্টস জিন পালকের মধ্যে বাসা তৈরির উপাদান গুজে দেওয়ার কাজে সহায়তা করলেও অপর প্যারেন্ট জিন এ কাজে বাধা সৃষ্টি করছে। পরিণামে সংকরায়নের ভাগ্যে বাসা তৈরির উপাদান পালকে গুজে দেওয়ার শিক্ষা রপ্ত হয়নি। এরা চঞ্চুর মাধ্যমে বাসা তৈরির উপাদান বহন করতে শুরু করলেও বাসায় উড়ে যাওয়ার পূর্বে মাথা দ্বারা ঘাড়ের উপরে অনিচ্ছাকৃত টোকা মারতেই চঞ্চু ফসকে ডালপালা পড়ে যেত। বিবর্তনের কৌশলে পর্যালোচনায় দেখা গেছে যে কোনো আচরণ ধরার বিকাশ হঠাৎ করে ঘটে না, ক্রমান্বয়ে অল্প অল্প পরিবর্তনের মাধ্যমে একাধিক পর্যায়ের মধ্য দিয়ে তা ফলপ্রসূ হয়। প্রাণীকুলের মধ্যে আজ আমরা যেসব আঙ্গিক অভিযোজন মার্জিত আচরণ ধরার সংমিশ্রণে বিকশিত হতে দেখছি তা প্রজন্মের পর প্রজন্ম বহু প্রজন্মের পরে অর্জিত এবং যা সফলভাবে বেঁচে থাকতে সহায়তা করেছে। প্রাণীতে বিশেষ করে খাদক পেঁচা মদ খাদকের প্রতিকূলে দুই প্রতিরক্ষা ধারার আচরণিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়। খাদক মদ এবং পেঁচা দুটোটাই নিশাচর। দিনের বেলায় বিশ্রামরত অবস্থায় এরা শত্রুর চোখ ফাঁকি দিয়ে অনুকৃতি আশ্রয় নেয়। এরা নিশ্চল হয়ে পড়ে, তবে খাদকের দৃষ্টিগোচর হলে পেঁচার দেহ ফুলে বিকট শব্দ করে ডানা ঝাপটিয়ে ভান করে, যা খাদক ভয় পায়। মদের প্রতিরক্ষা আচরণ একটু জটিল। খাদকের খোঁচায় হঠাৎ করে মথের সম্মুখ ডানা উঠে গেলে পশ্চাৎ ডানা উন্মুক্ত হয়। পশ্চাৎ ডানা চোখের মতো দুটো গোলাকার তালি থাকে, যা দেখে খাদক ভয় যায়। এর ফলে মথ বেঁচে যাওয়ার সুযোগ থাকে। যেমন আমরা মথের ছবিটা এখন দেখতে পাবো। এই যে মথের ডানা, ওরা যখন ঘুমানো অবস্থা থাকে তখন এদের চোখটা বেরিয়ে থাকে, পিছনের ডানা সামনের ডানা পিছনে এদিকে সরিয়ে নিয়ে পিছনের ডানা বের করে রাখে, যার ফলে খাদক ভয় পেয়ে ওদের আর খেতে যায় না এবং এটা এদের একটা মিমিক্রি বা আত্মরক্ষার কৌশল। এই যে খাদকের পিছনের এই দুটি ডানার এই দুটি চোখ বের করে রাখে প্রকৃত চিত্র, এর মাধ্যমে এরা এদের আত্মরক্ষা করে। তো বিশ্রামরত অবস্থায় পশ্চাৎ ডানার অগ্রাংশ অবস্থান, বিশ্রামরত অবস্থায় এদের পশ্চাৎ ডানার অগ্রাংশের অবস্থান এবং খাদকের পরিস্থিতি অগ্র পাখা সামনে টেনে পশ্চাৎ পাখার এই যে চোখ দুটো ওরা বের করে রাখে। পিছনে একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে পশ্চাৎ ডানাটা সামনের দিকে অগ্র ডানাটা সরিয়ে পশ্চাৎ ডানা বের করে রাখে, যার মাধ্যমে এরা মিমিক্রির মাধ্যমে রক্ষা পায় পরিবেশ থেকে। কিছু কিছু শুঁয়োপোকাও আছে, যেমন জীবের আকার ধারণ করে যাদের খাদ্য উপযোগী অঙ্গের পরিবর্তন ঘটিয়ে গাছের শাখার সাথে মিলে থাকে। এই যে গাছের পাতার মতো আকার ধারণ করে থাকে এই পোকাগুলো, যাতে ওরা শত্রুর আক্রমণ থেকে বা অন্য প্রাণীর খাদ্য ভক্ষণ থেকে ওরা রক্ষা পায়। পাখা ঘাসের পাতার মতো করে রাখে। আবার কিছু ঘাস ফড়িং আছে যারাও সবুজ রঙের হয়, এরাও নিজেদেরকে রক্ষা করার জন্য এভাবে
সবুজ রঙের মিমিক্রি বৈশিষ্ট্য প্রদর্শন করে। কাঠঠোকরাগুলোর মুখ বন্ধ করে এবং বাসা ছেড়ে যায়। অপর প্রজাতিতে ডিম ফুটে বাচ্চা যখন বের হয় তখন মা মৌমাছি ডিম পেড়ে চলে বাসা ত্যাগ করে। কেউ কেউ মা মৌমাছিকে সাহায্য করে। ভ্রমণের ক্ষেত্রে ডিম ফুটে বের হওয়ার সময় সদ্য মা মৌমাছির সাহায্যে এরা আকারে ছোট হয় এবং কর্ম উর্বর হয়। পরিশেষে মৌমাছির প্রজাতির বিকাশ ঘটছে যাদের মা মৌমাছি ডিম দিতেই থাকে। ডিম ফুটে বের হওয়ায় তরুণ সদস্যরা বন্ধ হয়ে যায় এবং মা মৌমাছির সাথে সকলে মিলে একসাথে বসবাসের জটিল সামাজিক জীবন গড়ে তোলে। মৌমাছিরাও ওদের মিটিংয়ের সময় অনেকে মেরে ফেলে। সেক্ষেত্রে আমরা প্রাণীর আচরণে অ্যান্টোজনি বা ব্যক্তিজনী, ফ্রিকোয়েন্সিয়াল আচরণ ধারা, আর্টিসিয়াল আচরণ ধারা এবং আচরণের বিকাশ এবং পূর্ণতা প্রাপ্তি ও আচরণিক পরিবর্তন। এক্ষেত্রে ফ্রিকোয়েন্সিয়াল আচরণ বলতে আমরা বুঝি হাতি, ঘোড়া, হরিণ, মহিষ, ইঁদুর ইত্যাদি প্রাণীর ভ্রূণোত্তর দশা তাদের মাতা পিতার খুদে প্রতিরূপ বিশেষ। জন্মের অব্যাহতির পরেই এরা মাতা পিতার ন্যায় চলাফেরা করতে পারে, খাদ্য গ্রহণ করতে এবং শত্রুর হাত থেকে নিজেদের কিছুটা রক্ষা করতে পারে। এটা হচ্ছে প্রিকোয়েন্সিয়াল আচরণ ধারা। আর্টাসিয়াল আচরণ ধারা হচ্ছে আর্টাসিয়াল এক্ষেত্রে ভ্রূণোত্তর দশা পিতামাতার সাথে মোটেও সাদৃশ্য নয়। পিতামাতার সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার জন্য জন্মের পর ভ্রূণোত্তর দশাকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তন করতে হয়। খাদ্য রক্ষণাবেক্ষণের জন্য অ্যার্টাসিয়াল ভ্রূণকে তাদের মাতা পিতার উপর নির্ভরশীল হতে হয়। কোনো কোনো ক্ষেত্রে যেমন ক্যাঙ্গারু নিবিড় তত্ত্বাবধানে ও যত্নের প্রয়োজন পড়ে। আচরণের বিকাশ, বিহেভিওরাল ডেভেলপমেন্ট, গ্রহণীয় বর্ধন পর্যায়ে অন্যান্য বৈশিষ্ট্যের বিকাশের সাথে সাথে আচরণেরও বিকাশ ঘটতে থাকে। ইপিজেনেসিস মতবাদের আলোকে বলা যায় শুক্রাণু বা ডিম্বাণু পর্যায়ে অথবা জাইগোট দশায়, অর্থাৎ একাধারে প্রারম্ভিক পর্যায়ের আচরণ সহ বিভিন্ন বৈশিষ্ট্যের দেখা মেলে না, তবে ঘূর্ণীয় বর্ধন পর্যায়ে জেনেটিক ও পরিবেশিক নিয়ামক সমূহের আচরণের উপর ধাপে ধাপে প্রভাব বিস্তার করে। মোরগ মুরগির ঘূর্ণীয় পরিস্ফুরণকে স্টেজ 1-এ দেখানো যায় যে পি প্লাস জি1 প্লাস ই1, অর্থাৎ হচ্ছে পি1 পি2 তৈরি হবে। পি2 হলো যে ডিম ফুটে বের হয়ে আসা বাচ্চা, যার মধ্যে থাকবে নিষেকের পর জাইগোটের ফিনোটাইপ, জাইগোটের জিনোটাইপ এবং প্রারম্ভিক পরিবেশ। এই তিনটার সমন্বয়ে একটা ডিম থেকে একটা বাচ্চা আসবে। তার মানে তার মধ্যে নিষেকের যে জাইগোটের ফিনোটাইপ গুলো থাকবে এবং জাইগোটের জেনেটিক সেট থাকবে এবং প্রারম্ভিক পরিবেশ থাকবে। স্টেজ 2-তে যখন ডিম বের হয়ে আসলো, ডিম ফুটে বাচ্চা, সে বাচ্চার ভিতরে আবার পি3 আসবে যখন অল্প বয়স্ক জুভেনাইল, তখন তার ভিতরে থাকবে পি2, জি2 এবং ই2। একইভাবে ফিনোটাইপ থাকবে, জাইগোটের বাচ্চার ফিনোটাইপ থাকবে এবং পরিবেশের জাইগোটের জিনোটাইপ থাকবে এবং প্রারম্ভিক পরিবেশ থাকবে। পি4 যখন পরিণত মোরগ মুরগি বের হবে তখন তার বিকাশ হবে, আচরণের বিকাশ হবে পি3 প্লাস জি3 প্লাস ই3 ইকুয়াল টু পি4। অর্থাৎ এখানে জুভেনাইল বাচ্চার ফিনোটাইপ থাকবে, সেখানে জাইগোটের জেনেটিক সেট থাকবে এবং সর্বশেষ পরিবেশ, প্রারম্ভিক পরিবেশ। পূর্ণতা প্রাপ্তি ও আচরণিক পরিবর্তন, এক্ষেত্রে সাধারণত বিভিন্ন প্রাণীর জুভেনাইল দশার আচরণ পরিণত অবস্থার মতো হয়। যেমন ব্যাঙ ও ব্যাঙাচির আচরণের মধ্যে তফাৎ আকাশ পাতাল। বিপদ সংকেত শুনে ব্যাঙ নীল পটভূমিতে লাফিয়ে পড়ে, কিন্তু ব্যাঙাচি সবুজ পটভূমিতে লাফিয়ে পড়ে। আমরা তার একটি ছবি দেখব। এবং পাখির গানের অ্যান্টোজনি আছে, প্রাকৃতিক নির্বাচন আছে, শঙ্খচিলের ডিমের খোসার অপসারণ আছে, হনুমানের শিশু হত্যা। এক্ষেত্রে আমরা যে ব্যাঙ এবং ব্যাঙাচির মধ্যে পূর্ণতা প্রাপ্তি ও আচরণের ব্যাঙাচি দশা, জুভেনাইল দশা এবং পূর্ণতা দশার মধ্যে যে ব্যাপক পার্থক্য, সেটা হচ্ছে ব্যাঙাচি দশা এরা সাধারণত পানিতে থাকে এবং পানির মধ্যে তখন সবুজ পরিবেশ থাকে। সেজন্য দুটোকে যদি দুটো কালারের কাছাকাছি রাখা হয়, সেক্ষেত্রে
পার্থক্য হলো যে ব্যাঙাচি পানিতে জলজ উদ্ভিদের সবুজ পটভূমিতে আশ্রয় খোঁজে, আর পূর্ণাঙ্গ ব্যাঙ পুকুর পাড়ে বিপদ সংকেত শুনে নিরাপদ আশ্রয়ে নীল পটভূমি খোঁজে। পূর্ণাঙ্গ ব্যাঙ নীল পটভূমি পানির মধ্যে খোঁজে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে বয়স প্রতীয়মান হয় যে বয়স বৃদ্ধির সাথে সাথে পরিবেশগত প্রভাবের প্রেক্ষিতে আচরণেরও পরিবর্তন ঘটে। আবার আচরণ পরিবর্তনের পিছনে কাজ করে এপিজেনেটিক প্রসেস। এপিজেনেটিক প্রসেস হচ্ছে নিরাপদ আশ্রয় লাভের প্রত্যাশা ব্যাঙ ও ব্যাঙাচির পটভূমির বর্ণ পছন্দের উপর। এখানে দেখানো হয়েছে যে ব্যাঙাচি লাভ দিয়ে পড়ে সবুজ পটভূমিতে এবং ব্যাঙ লাভ দিয়ে পড়ে নীল পটভূমিতে। তো সেক্ষেত্রে আমরা পাখির ব্যক্তিজনী এটা হচ্ছে সাদা ও টোপরযুক্ত চড়ুই পাখি। বৈজ্ঞানিক নাম হচ্ছে জোনোট্রিসা লিউকোপ্রিস। জোনোট্রিসা লিউকোপ্রিস হচ্ছে টোপরযুক্ত চড়ুই পাখি, হোয়াইট ক্রাউন স্প্যারো। প্রজাতির নির্দিষ্ট গান গাইতে অভ্যস্ত, এরা হচ্ছে গায়ক পাখি। শৈশবে এরা নিজ প্রজাতির বড়দের কাছ থেকে যে গান শোনে তা এরা নিজ প্রজাতির বড়দের কাছ থেকে যে গান শুনে তা এরা স্মৃতিতে ধরে রাখে এবং শ্রুতি উদ্দীপক হয়ে থাকে এবং ওই গান মগজে ওরা ইমপ্রিন্টিং করে রাখে। শ্রুতি উদ্দীপক হিসেবে প্রতিক্রিয়া মস্তিষ্কে সুনির্দিষ্ট নিউরনে গেঁথে রাখে এবং এগুলো এই সম্পর্কিত পেটার মারলান উক্ত চড়ুই গান শেখা সম্পর্কিত বিষয়ে একটা গবেষণা করেন। বিজ্ঞানী পিটার মারলান তিনি বিশেষ ব্যবস্থায় খাঁচায় চড়ুই পাখি আবদ্ধ রেখে তাদের গান শোনার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। একটি খাঁচায় আবদ্ধ কয়েকটি চড়ুই পাখির কোনো গান শুনতে দেয়া হলো না। খাঁচার মধ্যে একটা চড়ুই পাখিকে কোনো গান শুনতে দেওয়া হলো না এবং আরেক কয়েকটিকে অল্প গাইতে পারলেও প্রজাতি নির্দিষ্ট গান পুরোপুরি রপ্ত করতে ব্যর্থ হলো। অপর খাঁচায় থাকা চড়ুইদের টেপ রেকর্ডের সাহায্যে গান শোনার সুযোগ করে দেওয়া হলো। সংবেদনশীল সময়কালে অর্থাৎ এদের বয়স যখন 10 থেকে 50 দিন তখন এরা টেপ রেকর্ডার থেকে নিজ প্রজাতির নির্দিষ্ট আঞ্চলিক ভাষায় গাওয়া গান শুনে হুবহু রপ্ত করতে সমর্থ হয়েছিল। কিন্তু সংবেদনশীল সময়কালের আগে বা পরে তাদের সম্মুখে নিজ প্রজাতি বা অন্য কোনো প্রজাতির আঞ্চলিক ভাষার গান পরিবেশন করে দেখা গেল তাদের নিজস্ব গানের উপর এদের কোনো প্রভাব পড়ে না। সংবেদনশীল সময়কালে ব্যক্তিজনী পরিস্ফুরণে নিউরনের যে গান প্রোগ্রাম হয়ে আছে তা সংযোগ ঘটলে এরা সুর ও লয়ে স্বতঃস্ফূর্তভাবে গেয়ে ওঠে। তরুণ পাখির ছানা তাদের মাতা পিতার গান শুনতে অধিক আগ্রহী এবং পরবর্তীতে তা ধরে রাখে। এখানে চিত্রে এই যে চিত্র কয়ে দেখা যাচ্ছে যে চড়ুই পাখি, সেটি হচ্ছে বিচ্ছিন্ন করে রাখা পাখিটি গাইতে পারলেও প্রজাতি নির্দিষ্ট গান রপ্ত করতে পারে নাই। ক্ষয়ে সংবেদনশীল দ্রুত স্বগোত্রীয় গান রপ্ত করতে পেরেছে, কারণ এখানে তার টেপ রেকর্ডার আছে। গয়ে সংবেদনশীল পাখি আগে ও পরে সোশ্যাল টিউটর দিয়ে গান পরিবেশন করে পাখির গান গাওয়ার চেষ্টা। এই পরীক্ষার ফলে প্রমাণিত হয় যে গান শেখা জেনেটিক ও পরিবেশ উভয় ভিত্তিতেই অস্বীকার করার উপায় নেই। টোপরযুক্ত চড়ুই পাখি গান গাইতে শেখার উদাহরণ শিখন বিষয়ক সিদ্ধান্ত এভাবে আসে যে প্রাণীর মস্তিষ্ক কোনো না কোনো ধরনের ছাঁচ থাকে যা স্বাভাবিকভাবেই সঠিক ইনপুটের প্রেক্ষিতে প্রতিক্রিয়া করার জন্য প্রস্তুত থাকে। আর পরিস্ফুরণ দশায় এমন একটা গুরুত্বপূর্ণ সময়কাল যেমন 10 থেকে 50 দিন থাকে স্বতঃস্ফূর্তভাবে শিখন ঘটে। পুরস্কার বা শাস্তি ছাড়াই নির্ধারিত সময়কালে শিখন দ্রুত ঘটে। নির্ধারিত সময়ে শিখন দিলে এরা পুরস্কার বা শাস্তি না থাকলেও এরা তখন শিখন ক্রিয়া সম্পন্ন করতে পারে। নিকোটিন ভার্জন এবার এছাড়াও আমরা বেশ কিছু অ্যান্টিজনি সম্বন্ধে জানতে পারি, যেমন প্রাকৃতিক নির্বাচন মতবাদের ক্ষেত্রে ডারউইন তার কোন প্রজাতির সদস্যদের মধ্যে বৈশিষ্ট্য কিছু না কিছু পার্থক্য থাকবেই, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ মতে।
এবং হেরিডিটির মধ্যে পিতামাতার সুস্পষ্ট কতক বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারণ করবে। আর ডিফারেন্সিয়াল রিপ্রোডাকশন হচ্ছে কিছু বংশগত বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে কোনো পপুলেশনের অধীনস্থ কতক সদস্য অন্যর চেয়ে অধিক সংখ্যক টিকে থেকে যোগ্য সন্তান উৎপাদনে সক্ষম হয়। ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে যোগ্য সন্তান উৎপাদনে সক্ষম হয়। এছাড়া হনুমানের বাচ্চা প্রসব হনুমান একাধিক হনুমান গিয়ে শিশু হত্যা করে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের ক্ষেত্রে হনুমানের শিশু হত্যার বিষয়টি বিবেচনা করা যায়, যেক্ষেত্রে প্রাইমেট দলের ছোট আকারের পরিণত স্ত্রী ও তাদের সন্তানরা থাকে এবং এক্ষেত্রে বহিরাগত পুরুষ আবাসিক পুরুষের দল থেকে বের করে দিয়ে দলের শিশুদের মেরে তারা সেখানে তাদের প্রজনন ক্রিয়া সম্পন্ন করে নতুন বংশধরের উদ্যোগ ঘটায়। এটি হচ্ছে হনুমানের শিশু হত্যা। পুরুষ হনুমান কর্তৃক আহত শিশুদের একটি স্ত্রী হনুমান সেবা দিচ্ছে। এ ধরনের বিভিন্ন রকমের উদাহরণ আছে। এছাড়াও উদ্দীপক, এক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উদ্দীপক। উদ্দীপক আমরা কাকে বলবো? স্টিমুলাস। উদ্দীপকের ইংলিশ হচ্ছে স্টিমুলাস। মূলত উদ্দীপক হচ্ছে উচ্চ শ্রেণীর প্রাণীদের জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে সংবেদন লাভ করা। উদ্দীপক হচ্ছে উচ্চ শ্রেণীর প্রাণীর যে জ্ঞানেন্দ্রিয় আছে তার মাধ্যমে সংবেদ লাভ করা। এরা দর্শনেন্দ্রিয়ের সাহায্যে সংবেদন লাভ করতে পারে, শ্রবণেন্দ্রিয়ের সাহায্যে, ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে। দর্শন, শ্রবণ, ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে সংবেদ লাভ করতে পারে। আলো, তাপ, রাসায়নিক বিক্রিয়া, উদ্দীপক যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন সংবেদন সৃষ্টি হয়। সংবেদন সৃষ্টিতে উদ্দীপক, ইন্দ্রিয়, নিউরন, মস্তিষ্ক একযোগে কাজ করে। কোন উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে ইন্দ্রিয় যে উদ্দীপনার অন্তর্ভুক্ত নিউরনের মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করার সাথে সাথে প্রাথমিক প্রতিক্রিয়া স্বরূপ সৃষ্টি হয় সংবেদ। এজন্য উদ্দীপকের কার্যকারিতার অনুভূতি সৃষ্টিকে সংবেদ বলা হয়। উদ্দীপকের কার্যকারিতার যে অনুভূতি সৃষ্টি করে তাকে বলা হয় সংবেদ। উদ্দীপকে এমন এক প্রকার শক্তি যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। পরিবর্তনের কারণে ইন্দ্রিয় অন্তর্মুখী স্নায়ুর উদ্দীপনের নাম উদ্দীপক। উদ্দীপককে আমরা ভাগ করতে পারি যে সংবেদনের প্রকৃত কারণ হলো উদ্দীপক। উদ্দীপকের বাইরে কোনো বস্তু হতে পারে। উদ্দীপকের বাইরে কোনো বস্তু হতে পারে আলো, রাসায়নিক দ্রব্য, তাপ ইত্যাদি। তাহলে বাহ্যিক উদ্দীপক হিসেবে থাকতে পারে আলো, রাসায়নিক দ্রব্য, তাপ। আবার দেহের অভ্যন্তরেও কোনো উদ্দীপক হিসেবে কাজ করে, যেমন পাকস্থলীর পেশি সংকোচনের ফলে ক্ষুধারূপ দৈহিক সংবেদ সৃষ্টি হয়। এজন্য এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। উদ্দীপককে আবার পর্যাপ্ত আবার অপর্যাপ্ত হতে পারে। যে উদ্দীপক স্বাভাবিক শক্তিকে সংশ্লিষ্ট ইন্দ্রিয়কে উদ্দীপিত করে সংবেদ সৃষ্টি করতে সক্ষম তাকে বলা হয় পর্যাপ্ত উদ্দীপক। পর্যাপ্ত উদ্দীপককে আবার দুই ভাগে ভাগ করা যায়। অপর্যাপ্ত উদ্দীপক হচ্ছে আলোকরশ্মি আমাদের চোখে পড়লে যে উদ্দীপনা দর্শন স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে বাহিত হয় এবং অনুভূতি জাগায়, এটা হচ্ছে পর্যাপ্ত উদ্দীপকের ক্ষেত্রে। আর যে উদ্দীপক স্বাভাবিকভাবেই এমন উদ্দীপনা সৃষ্টি করে যা সংবেদনের ক্ষেত্রে যথেষ্ট নয়, তারা হচ্ছে অপর্যাপ্ত উদ্দীপক। দেহযন্ত্রের কোনো পরিবর্তন হলে স্বাভাবিকভাবেই বমির ভাব উদ্ভূত হয়, কিন্তু অনেক সময় পচা জিনিস দেখেই আমাদের বমির ভাব হয়। এই ধরনের উদ্দীপক হচ্ছে অপর্যাপ্ত উদ্দীপক। তাহলে আমরা উদ্দীপক বাহ্যিক হতে পারে, আভ্যন্তরীণ হতে পারে, পর্যাপ্ত হতে পারে এবং অপর্যাপ্ত হতে পারে। বাহ্যিক উদ্দীপক বলতে আমরা বুঝিয়েছি আলো, রাসায়নিক পদার্থ, তাপ। অভ্যন্তরীণ উদ্দীপক বলতে আমাদের দেহের অভ্যন্তরে পেশি সংকোচনের ফলে আমাদের দেহের যে ক্ষুধা-মন্দা বিভিন্ন রকমের ভাব হয়, সেটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। পর্যাপ্ত উদ্দীপক হচ্ছে যে উদ্দীপক স্বাভাবিক শক্তিকে সংশ্লিষ্ট ইন্দ্রিয়কে উদ্দীপিত করে উপযুক্ত সংবেদ সৃষ্টি করে, সেটা হচ্ছে পর্যাপ্ত উদ্দীপক। আর অপর্যাপ্ত এটা হচ্ছে আলোক রশ্মির মাধ্যমে আমাদের চোখে পড়লে আমরা যে চোখ বন্ধ করে ফেলি, সেটা হচ্ছে পর্যাপ্ত উদ্দীপক। অনেক সময় আমাদের বিভিন্ন রকমের শরীরে সমস্যা হলে বমি আসতে পারে, কিন্তু সেই ধরনের কোনো সমস্যা ছাড়াই আমরা বাইরের কোনো পচা জিনিস দেখে আমাদের বমির উদ্বেগ হতে পারে, সেটা হচ্ছে অপর্যাপ্ত উদ্দীপক। আমরা দেখবো যে সংবেদ এর বৈশিষ্ট্য। সংবেদ হলো অনুভূতির
সরলতম উপাদান। জ্ঞানের কাঁচামাল সরবরাহের অন্তরালে রয়েছে সংবেদের ভূমিকা। সংবেদের উৎস হচ্ছে মূলত উদ্দীপক। সংবেদ বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা, অনুভূতির মানসিক অবস্থা হলেও সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক। সংবেদনের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার: ইন্দ্রিয় সংবেদন, দৈহিক সংবেদন, পেশি সংবেদন। ইন্দ্রিয় সংবেদনের মধ্যে আছে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এর মাধ্যমে আমরা দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ এবং স্বাদ সন্ধান পেয়ে থাকি। দৈহিক সংবেদনের মধ্যে রয়েছে আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, পাকস্থলী। এসব আভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে যে কোনো পরিবর্তন দেখা দিলে সে পরিবর্তনের ফলে উদ্দীপনা যখন নিউরনে বয়ে মস্তিষ্কে পৌঁছায় তখন আমরা সংবেদ পেয়ে থাকি এবং দৈহিক সংবেদন বলে এই ধরনের সংবেদন। সংবেদন 3 ধরনের হতে পারে। দৈহিক সংবেদন যাদের উৎসস্থল আমরা সুস্পষ্টভাবে নির্দেশ করতে পারি, যেমন দেহের কোনো অংশ কেটে গেলে, পুড়ে গেলে, ক্ষত স্থানে, কোন স্থানে পোড়া হলে, যন্ত্রণা হলে পোড়ার স্থানে, এগুলো হচ্ছে দৈহিক সংবেদন। দৈহিক সংবেদন আছে উৎপত্তি স্থলে সুস্পষ্ট বোঝা যায় না, এমন সংবেদ হচ্ছে যকৃৎ, হৃৎপিণ্ড, পাকস্থলী ইত্যাদির ক্রিয়াকলাপ। পাকস্থলী থেকে আসছে বোঝা গেলেও পাকস্থলীর ঠিক কোন অংশ থেকে আসছে তা বোঝা যায় না। এবং আরো কিছু দৈহিক সংবেদনের উৎপত্তি হলো ক্লান্তি, অস্বস্তি, অবসন্নতা। যখন ক্লান্তি বোধ করি, এই ক্লান্তি সংবেদন দেহের ঠিক কোন অংশ থেকে আসছে তা বোঝা সম্ভব নয়। পেশি সংবেদ হচ্ছে দেহের কোন অংশে সঞ্চারিত করলে দেহের সেই অংশের পেশি সংকুচিত ও প্রসারিত হয়। পেশি অস্থিসন্ধি, অস্থি সংযোগস্থলে অন্তর্মুখী নিউরনের প্রান্তে এসে পৌঁছায়। পেশির সংকোচন ও প্রসারণের দরুন যে নিউরন উদ্দীপ্ত হয়, এই উদ্দীপনা যখন মস্তিষ্কে পৌঁছায় তখন পেশির সংবেদন সৃষ্টি হয়। চক্ষু বন্ধ হলেও আমাদের দেহের কোন অংশটিকে আমরা সঞ্চারিত করছি তা জানতে পারি। তার মূলে আছে পেশির সংবেদন। নিউরাল ও হরমোনাল যোগাযোগের মধ্যে পার্থক্য। নিউরাল যোগাযোগ টেলিভিশনের সিস্টেমের মতো এবং হরমোনাল যোগাযোগ টেলিভিশনের সম্প্রচার সিস্টেমের মতো। মূলত নিউরাল যোগাযোগ ও হরমোনাল যোগাযোগ দুটি আলাদা কেন্দ্র থেকে সম্পন্ন হয়। নিউরাল সংযোগ সাধারণত আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর হরমোনাল সংযোগ মূলত আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা বিভিন্ন রকমের হরমোন নিঃসৃত হয় এবং সেখান থেকে হরমোনাল সংযোগ আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে আমাদের নিউরাল যোগাযোগ অঙ্গসংস্থানিক ও সুনির্দিষ্ট। নিউরাল অঙ্গসংস্থানিক সুনির্দিষ্ট। হরমোনাল যোগাযোগ দেহ জুড়ে প্রবাহিত হয়, যেহেতু এটা রক্তের মাধ্যমে হরমোন প্রবাহিত হয়। নিউরাল বার্তা খুবই দ্রুত ও হরমোনাল বার্তা ধীরগতি সম্পন্ন। নিউরাল ট্রান্সমিশন শক্তিমাত্রা ভিন্ন নয়, হরমোনাল ট্রান্সমিশন শক্তিমাত্রা ভিন্ন নয়। প্রতিবর্তী ক্রিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেক্ষেত্রে আমরা উদ্দীপনার ক্ষেত্রে আমরা প্রতিবর্তী ক্রিয়া মূলত মস্তিষ্কের নিয়ন্ত্রণ ব্যতিরেকে সংগ্রাহক অঙ্গ থেকে সংবেদী উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুর গ্রে ম্যাটার অংশে পৌঁছায় এবং ক্রিয়াস উদ্দীপনা রূপান্তরিত হয় বহিঃস্নায়ু দিয়ে ক্রিয়াস্থল যে পেশি হোক, গ্রন্থি হোক, সেখানে স্বতঃস্ফূর্তভাবে অনৈচ্ছিক আচরণের বহিঃপ্রকাশের মাধ্যমে ঘটায়, তাকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়ার চক্রের কিছু অংশ আছে। অংশগ্রহণকারী চক্রগুলো হচ্ছে মূলত সংগ্রাহক, এটি কোনো জ্ঞানেন্দ্রিয়ের প্রান্তভাগে অবস্থিত। সংবেদী স্নায়ু, এটি মূলত ডেনড্রাইট উদ্দীপিত হয়ে তাড়না মেরুরজ্জুতে প্রবাহিত হয়। সংযোজক স্নায়ু গ্রে ম্যাটার সংবেদী স্নায়ু ক্রিয়াস মধ্যস্থলে হয় এবং মোটর স্নায়ু মূলত কার্যকরক অংশে পেশি ও গ্রন্থিতে থাকে, আর কার্যকরক পেশি বা গ্রন্থি স্নায়ু। প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ প্রতিবর্তী ক্রিয়া সরল, যেহেতু একটি উদ্দীপকের প্রয়োগে একটি মাত্র প্রতিক্রিয়া ঘটে আর সংবেদনশীল উদ্দীপকের মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিক্রিয়া অনিশ্চিত স্বতঃস্ফূর্ত, প্রতিক্রিয়া শিক্ষালব্ধ নয়। এই ক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হয়। প্রতিক্রিয়া প্রাণীর আত্মরক্ষা ও অন্যান্য কাজে সহায়তা করে। প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ হচ্ছে নিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া,
সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, ক্রমিক প্রতিবর্তী ক্রিয়া তিনটি, নিরপেক্ষ, সাপেক্ষ ও ক্রমিক। মূলত নিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে সাধারণভাবে আমরা যে প্রতিক্রিয়া, যেমন ক্ষুধার্ত প্রাণীর জিহ্বার সংস্পর্শে এসে লালা জড়ায় এবং চোখে তীব্র আলো এসে পড়লে চোখ বুজে যায়, এগুলো হচ্ছে নিরপেক্ষ প্রতিবর্তী। সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে নিরপেক্ষ মানে একটি প্রাণীকে যে কুকুরের মুখে যদি লালা আসে, মাংসের টুকরা দিলে কুকুরের মুখে লালা নিঃসৃত হয়, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু মাংসের টুকরা স্বাভাবিক উদ্দীপকের আর লালা নিঃসরণের হলো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু রাশিয়ার বিজ্ঞানী আইভান প্যাভলভ কুকুরের মাংস দেওয়ার পূর্বে ঘন্টা বাজানো শুরু করলেন এবং ঘন্টা বাজানোর পরে কুকুর বুঝতো যে তাকে মাংস দেওয়া হবে। এক্ষেত্রে একদিন ঘন্টা বাজানোর পরে তাকে মাংস দেওয়া হয়নি, কিন্তু সেই ঘন্টার কারণেই তার দেহে যে প্রতিবর্তী ক্রিয়ার সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সাপেক্ষ প্রতিবর্তী, মানে ঘন্টা এখানে সাপেক্ষ হিসেবে কাজ করেছে। আর ক্রমিক প্রতিবর্তী মূলত একাধিক প্রতিবর্তী ক্রিয়া যখন পর্যায়ক্রমে এমন ভাবে যুক্ত হয় যে একটি সরল প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি হয় এবং তৃতীয়টি এক সরল প্রতিবর্তী ক্রিয়ার সৃষ্টি করে, এরূপ জটিল ক্রিয়াকে ক্রমিক প্রতিবর্তী ক্রিয়া বলে। যেমন কোনো কিছু ঝাঁঝালো গন্ধ নাকে লাগলে ভীষণ হাসি শুরু হয়ে যায়, হাসতে হাসতে চোখে পানি এসে যায়। ঝাঁঝালো গন্ধ নাকে লাগলে যে হাসির উদ্রেক হয়, এটা প্রতিবর্তী ক্রিয়া এবং এই প্রতিবর্তী ক্রিয়া দ্বিতীয় এই প্রতিবর্তী ক্রিয়ার সৃষ্টি হলো। এই ক্রিয়ার ফলে চোখ দিয়ে পানি আসলো। ক্রমিক প্রতিবর্তী ক্রিয়ার ফলে অনেকগুলো প্রতিবর্তী ক্রিয়ার সমষ্টি বোঝায়। প্রতিবর্তী ক্রিয়া ও সহজাত আচরণের মধ্যে মিল। প্রতিবর্তী ক্রিয়া উভয় ক্ষেত্রেই উদ্দেশ্য, মানে প্রতিবর্তী ক্রিয়া এবং সহজাত আচরণ উভয় ক্রিয়ার উদ্দেশ্য সম্পর্কে প্রাণীদের কোনো সুস্পষ্ট ধারণা থাকে না। আর উভয় ক্ষেত্রেই প্রতিবর্তী ক্রিয়া এবং সহজাত ক্রিয়ার মধ্যে অন্তরালে থাকে প্রাণীর দেহযন্ত্রের বিভিন্ন অংশের ক্রিয়া। আর প্রতিবর্তী ক্রিয়া সহজাত ক্রিয়া উভয়ের ক্ষেত্রেই শিক্ষণের উপর নির্ভরশীল নয়। এই উভয় ক্রিয়াই প্রাণীর আত্মরক্ষা ব্যতিরেকে সহায়ক হয়, আত্মরক্ষার ব্যাপারে সহায়ক হয়। প্রতিবর্তী ক্রিয়া ও সহজাত আচরণ প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য বা অমিল সমূহ। প্রতিবর্তী ক্রিয়া সহজ আর সহজাত আচরণ জটিল। উভয় ক্রিয়া পূর্ব নির্ধারিত, উভয় ক্রিয়া বুদ্ধি প্রস্তুত নয়। প্রতিবর্তী ক্রিয়া বুদ্ধি প্রস্তুত নয়, সহজাত ক্রিয়া বুদ্ধির চাপ পরিলক্ষিত হয়। প্রতিবর্তী ক্রিয়া অধ্যবসায় চিহ্ন নাই, অধ্যবসায়ের চিহ্ন নাই কোনো, সহজাত ক্রিয়া অধ্যবসায়ের চিহ্ন আছে। প্রতিবর্তী ক্রিয়া অভিজ্ঞতা দ্বারা পরিবর্তিত হয় না, সহজাত আচরণ অভিজ্ঞতা দ্বারা পরিবর্তিত হয়। বিভিন্ন হরমোন রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে হরমোনকে তিন ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে পেপটাইড, অ্যামাইন এবং স্টেরয়েড হরমোন। পিটুইটারি নিঃসৃত হরমোন সমূহ হচ্ছে সম্মুখ পিটুইটারি নিঃসৃত হরমোন, পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হরমোন এবং ইন্টারমিডিয়েট লোব থেকে নিঃসৃত হরমোন। অ্যাড্রিনাল থেকে নিঃসৃত হরমোন, থাইমাস থেকে নিঃসৃত হরমোন, পিনিয়াল থেকে নিঃসৃত হরমোন, থাইরয়েড থেকে নিঃসৃত হরমোন, প্যারাথাইরয়েড থেকে নিঃসৃত হরমোন, অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন, ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। এক্ষেত্রে আমরা পেপটাইড থেকে নিঃসৃত কি কি হরমোন আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। পেপটাইড থেকে মূলত নিঃসৃত হয় এসিটিএস, এর নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, জিএইচ গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, ইনসুলিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, সিআরএইচ হইছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। জিএনআরএইচ হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। অ্যামাইন হরমোন হচ্ছে মাত্র অ্যামাইনো অ্যাসিড নিয়ে এই হরমোন গঠিত, একটি মাত্র অ্যামাইনো অ্যাসিড নিয়ে। ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, থাইরোক্সিন, মেলাটোনিন,
স্টেরয়েড হরমোন হচ্ছে কার্বন পরমাণুর পরস্পর সংযুক্ত 4টি রিং দ্বারা মূল কাঠামো গঠিত। এটা হচ্ছে প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, অ্যালড্রিনোস্টেরন। এছাড়াও আমরা এগুলো ছাড়াও আমরা যে মূল যে হরমোনগুলো ছিল, যে সম্মুখ পিটুইটারি নিঃসৃত হরমোন সমূহ, সম্মুখ পিটুইটারি নিঃসৃত হরমোন সমূহ হচ্ছে এডিএস, অ্যান্টিডাইইউরেটিক হরমোন, সম্মুখ পিটুইটারি নিঃসৃত, এবং অক্সিটোসিন। না, সম্মুখ পিটুইটারি এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত এডিএস বা অ্যান্টিডাইইউরেটিক হরমোন আর অক্সিটোসিন। আর অগ্র পিটুইটারি বা সম্মুখ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে এসটিএইচ। এসটিএইচ হচ্ছে সোমাটোট্রপিন হরমোন বা গ্রোথ হরমোন। এরপরে অ্যাড্রিনো কর্টিকোট্রপিন হরমোন এসিটিএইচ, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাক্টিন হরমোন। এগুলো হচ্ছে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত। ইন্টারমিডিয়েট লোব থেকে নিঃসৃত হরমোন এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। অ্যাড্রিনাল থেকে নিঃসৃত হরমোন অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনোস্টেরন, অ্যালডোস্টেরন, কর্টিসন, কর্টিকোস্টেরন। থাইমাস থেকে থাইমোসিন, পিনিয়াল থেকে মেলাটোনিন, থাইরয়েড থেকে থাইরোক্সিন, ট্রায়োডোথাইরোনিন। প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন আর হচ্ছে ক্যালসিটোনিন। অগ্নাশয় থেকে ইনসুলিন, গ্লুকাগন। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এগুলো হরমোনের নিঃসৃত হওয়ার পরে, এছাড়া এতক্ষণ আমি যতটুকু যে আলোচনা করেছি তা থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পাবে তা হচ্ছে প্রাণী আচরণে অ্যান্টোজেনি কি এবং এর প্রকারভেদ বর্ণনা করো। উদ্দীপক ও সংবেদন কি, উদ্দীপকের শ্রেণীবিভাগ আলোচনা করো। নিউরাল ও হরমোনাল যোগাযোগের পার্থক্য। প্রতিবর্তী ও সহজাত আচরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখো। প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ লিখো। সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বর্ণনা করো। বিভিন্ন হরমোনের প্রকারভেদ লিখো। তোমরা এই প্রশ্নগুলো সুন্দরভাবে পড়বে এবং অনুশীলন করবে, তাহলে এই চ্যাপ্টারের অ্যান্সার তোমরা সুন্দরভাবে করতে পারবে। সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে আচরণের উপর পরিবেশের প্রভাব বর্ণনা করো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদের ধন্যবাদ। সবাই পড়াশোনা করো মনোযোগ সহকারে। সবাইকে আবারও পরবর্তী ক্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।